নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। অবশেষে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি রেজিগনেশন দিলেন এবং এই রেজিগনেশনের পর গোটা দেশ মোটামুটি আড়াআড়ি দুভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বলছেন যে এই যে রেজিগনেশনটা হলো এটা নরেন্দ্র মোদী অমিত শাহের সবথেকে বড় ব্লান্ডার এবং এর ফলে এই যে ভাজপা সরকার চলছে, নরেন্দ্র মোদীর জামানা চলছে, সেখানে কার্যত বড় ঠক্কর লাগলো এবং এর জন্য আগামী দিনে বড় খেসারত দিতে হবে। আর একদল বলছে না, রাজনীতিতে কোনো আবেগের জায়গা নেই, খুব ঠান্ডা মাথায় ভেবে একদম মাস্টার স্ট্রোক দিলেন মোদি শাহ এবং এটা করে যে সো কল্ড জেনজি আন্দোলন করেছিলেন সেটাকে তো আস্থা করে পাঠিয়ে দেওয়া গেছেই, তার পাশাপাশি বিরোধীদের কিন্তু নিজেদের ট্র্যাকে এবার নিয়ে চলে এসছেন। এবার কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার তো আপনারা করবেন, কিন্তু সেটা করতে গেলে পুরো জিনিসটা আপনাদেরকে শুনতে হবে। কেননা আমি যে প্রথম মতবাদটার কথা বললাম এটার সঙ্গে বেশিরভাগ মানুষ কিন্তু সহমত পোষণ করছেন। এর মধ্যে যেরকম এই আরশোলা পার্টিকে সাপোর্ট করা লোকজনও রয়েছেন, তেমনি বিজেপিকে ভালোবাসেন, বিজেপিকে ভোট দেন এমন একটা বড় অংশও রয়েছে। আরশোলা পার্টিকে যারা সমর্থন করেন তারা অবভিয়াসলি বলছেন যে দেখো জেনজি বিপ্লবের কত জোর, দেখো শেষ পর্যন্ত এই যে নিট প্রশ্ন কেলেঙ্কারি যেটা বলা হয়েছিল সেটা নিয়ে যে আন্দোলন করা হয়েছিল তার জয় হয়েছে। অন্যদিকে যারা বিজেপিকেও সমর্থন করেন কিন্তু তা সত্ত্বেও মনে করছেন এটা ভুল সিদ্ধান্ত, তাদের লজিকটা হচ্ছে যে ভাই দেখো নূপুর শর্মার সময়েও কিন্তু একইভাবে জেহাদি শক্তির সামনে মাথা নোয়াতে হয়েছিল এবং তার ফল কিন্তু খুব একটা ভালো হয়নি। 2024 তার বড় প্রমাণ রয়েছে। অন্যদিকে আবারও এই ছাত্র আন্দোলনের নামে যে জেহাদি হুজ্জুতিটা হলো সেইটার সামনে মাথা নোয়াতে হলো। তাহলে আলটিমেটলি যে হিন্দুত্বের কথা বলে বিজেপি, যে হিন্দুত্বের রাজনীতি করে, সেটা আগামী দিনে আরও ঠক্কর খেতে থাকবে। সো কল্ড হিন্দু সনাতনী যারা মনে করে যে এই ভাজপা না থাকলে, এই বিজেপি না থাকলে এই সনাতনীদের অস্তিত্ব রক্ষা এই দেশে মুশকিল হয়ে যাবে, তারা তো এবার ভয়ে পিছপা হয়ে আসবে। কেননা যখন মুশকিলের সময় আসবে, যখন প্রেশার ক্রিয়েট হবে, তখন এদের পাশে দাঁড়ানোর বদলে হাত ধুয়ে ফেলা হচ্ছে। সুতরাং মোটেই এটা ঠিক হচ্ছে না। যাই হোক, এটা তো গেল তাদের যুক্তি। কিন্তু যারা মনে করছেন মাস্টার স্ট্রোক, কেন মনে করছেন মাস্টার স্ট্রোক, এবং বলে রাখি এই মাস্টার স্ট্রোক মনে করা দলে কিন্তু আমিও আছি। আমি অন্তত 7খানা যুক্তি খুঁজে পেয়েছি এবং তার মধ্যে 6 নম্বর আর 7 নম্বর যুক্তিটা আমার মনে হয়েছে সবথেকে ইম্পর্টেন্ট। কিন্তু আপনারা এক এক করে এই 7টা যুক্তি শুনুন, তারপর ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে সত্যিই নরেন্দ্র মোদী অমিত শাহ ভুল করলেন নাকি আলটিমেটলি বিরোধীদেরকে পুরোপুরি চেপে দিয়ে তারা সঠিক সময়ে সঠিক কাজটা করলেন। প্রথম যে কারণটা আমার মনে হচ্ছে যে এটা একদম মাস্টার স্ট্রোক হয়েছে, তার কারণ হচ্ছে যে সো কল্ড যে জেনজি আন্দোলন চলছিল, যে যে আরশোলাদের লাফালাফি চলছিল এবং যা নিয়ে একটা সারা দেশে উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, সেই আন্দোলনকে কার্যত ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া গেল। যারা মনে করছেন যে শিক্ষামন্ত্রী দিয়ে তো শুরু হয়েছে, এবার এরা জোশ পেয়ে গেছে নতুন একটা কিছু ইস্যুতে, তারা এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেজিগনেশন অবধি চাইবেন, কেননা সেরকম ইন্ডিকেশন কিন্তু এদের মুখ থেকে পাওয়া যাচ্ছে, তারা এইটুকুনি ভুলে যাবেন না যে রাজনীতিটা কিন্তু এরাও জানেন। সুতরাং এখন আপাতত ওই আন্দোলন কোনো জায়গা আর থাকছে না। যদি আন্দোলন জায়গা না থাকে তাহলে বিরোধীদেরও কিন্তু আর হুজ্জুতি করার কোনো জায়গাটা থাকছে না, তাদেরকেও কিন্তু ব্যাক টু প্যাভিলিয়ন আবারও রাজনীতির ময়দানেই ফেরত আসতে হয়েছে। এই আন্দোলনকে ঢাল করে তারা আর কিন্তু ক্ষীর খেতে পারবেন না। এবার আর একটা ইম্পর্টেন্ট কথা চিন্তা করুন, এই যে প্রশ্ন ফাঁসের ব্যাপার নিয়ে ধর্মেন্দ্র প্রধানের উপর চাপ সৃষ্টি করা হলো, শুধুমাত্র কি ধর্মেন্দ্র প্রধানের ব্যাপার ছিল? কোশ্চেন লিক কর্ণাটকে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, কেরালায় হয়েছে, তেলেঙ্গানায় হয়েছে, হিমাচল প্রদেশে হয়েছে এবং এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু শিক্ষামন্ত্রী কার রয়েছে? কংগ্রেসের রয়েছে। ফলে এবার কিন্তু পাল্টা গেমটা শুরু হবে যে ভাই তোমরা তো বললে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী না হয় দোষ ছিল এবং তিনি সেই জায়গা থেকে রেজিগনেশন দিয়েছে, তাহলে এই রাজ্যগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? এবং এখানে বিজেপির পাল্টা চাপের রাজনীতি কিন্তু শুরু হবে। অর্থাৎ এক্ষেত্রে যেটা ফ্রন্ট ফুটে খেলার কথা বিরোধীদের, সেই জায়গাটায় ফ্রন্ট ফুটে খেলতে শুরু করবে বিজেপি। তাহলে আলটিমেটলি এটা কি মাস্টার স্ট্রোক হচ্ছে না? 3, যেটা এই সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল যে কোনো মূল্যে সংসদটাকে চালু করতে হবে। কেননা সংসদটা যদি চালু না করা যায় তাহলে যে গুরুত্বপূর্ণ বিলগুলো, যেখানে সংবিধানের অ্যামেন্ডমেন্টের দরকার আছে, যার জন্য এত কাঠখড় পোড়ানো হলো, 2/3 মেজরিটি নিয়ে আসা হলো, সেই বিলগুলোকেই পাশ করা যাচ্ছে না। এবার যেহেতু এই আন্দোলন
আন্দোলন থেমে যাচ্ছে, এদের সমস্ত কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, তাহলে বিরোধীদের এই সংসদ ভবনে ফেরা ছাড়া উপায় থাকছে না। আর সেখানে ফিরলে এই বিলগুলো পেশ হবে, এবং এই বিলগুলো পেশ হলে সেগুলোকে পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না। এবং আপনাদের মাথায় রাখতে হবে, এই বিলগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ FCRA বিলটা আসছে। আমি বারবার এটা নিয়ে কথা বলছি। এই বিদেশ থেকে ফান্ডিং করা হচ্ছে, এবং সেই ফান্ডিংগুলো NGOর আড়ালে নিয়ে অ্যাকচুয়ালি ভারতীয় রাজনীতি এবং ভারতীয় ভোট ব্যাংকে পুরোপুরি কভার আপ করার চেষ্টা করা হচ্ছে, খেলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে এইটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটাই চলে আসছে। আর একটা বিষয়, এদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে এই আন্দোলনের সময় যাদের যাদের বিরুদ্ধে কেস করা হয়েছে সেগুলোকে সরকারকে তুলে নিতে হবে, এবং সরকার সেটাতে সহমতি পোষণ করেছে। কিন্তু একটা কথা মাথায় রাখুন, এই যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে সত্যিই বিদেশি যোগ আছে কি না, বিদেশি ফান্ডিং এসেছে কি না, অথবা যারা এই আন্দোলনে ছাত্র সেজে এসেছিল অথচ তারা কিন্তু প্রথিতযশা দুষ্কৃতী, এবং তারা গণ্ডগোলটা করেছিল, তারা সাংবাদিকদের হেনস্থা করেছে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, তাদের ক্ষেত্রে কি ছাড় দেওয়া হবে? এই দুটো জায়গা যদি না হয়, আগামী দিনে এই ধরনের মানুষ খেপানো আন্দোলন, সেই জায়গাটাকে ট্যাকেল করার অনেক বৃহত্তর জায়গা কিন্তু সরকারের কাছে চলে আসবে। যেটা এরপরের পয়েন্ট 6 নম্বর আর 7 নম্বর, যেটা আমি বলছিলাম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে দেখুন, কোথাও গিয়ে যেন এই সরকারটার গায়ে মেদ জমে গেছে। বেশ কিছু ইস্যু তোলা হচ্ছিল বা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল, সেই জায়গাটায় সাধারণ মানুষ, মানে যারা বিজেপিকেই ভোট দেন, তারা কিন্তু খুশি নন। কিন্তু সেই জায়গাটাকেও কোথাও গিয়ে যেন ইগনোর করা হচ্ছিল। কিন্তু পরপর 3টে ইনসিডেন্ট হলো, একটা তো রাম মন্দিরে চুরি, তারপর ইথানল কাণ্ড, এবং তারপর শেষ পর্যন্ত এই শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের জায়গা। ফলে সরকারকে এটা মাথায় রাখতে হবে যে আমরা অপরাজেয় নয়, মানুষ আমাদের ভোট দিচ্ছে ঠিক আছে, কিন্তু মানুষের সেন্টিমেন্টটাকেও মাথায় রাখতে হবে। বিরোধীরা তো বিরোধিতা করার জন্য বসে আছে, কিন্তু আমার যারা সমর্থক, সেই সমর্থকদের মনের কথাটা কি আমরা বুঝতে পারছি? সেই অনুযায়ী কি আমরা চলছি? সুতরাং এই জায়গাটায় সরকারের যে একটা গা ছাড়া মনোভাবের জায়গা এসে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা একটা সরকার দীর্ঘদিন চলছে, যে কারণেই অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, সেই জায়গাটাতেও কিন্তু ঝটকা লাগবে। আর 7 নম্বর, যেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ মনে হয়েছে, সেটা হচ্ছে যে এই যে ধর্মেন্দ্র প্রধান, তিনি কিন্তু সঙ্ঘের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, এবং সেই গুরুত্বপূর্ণ মুখের জায়গা থেকে ধর্মেন্দ্র প্রধান বিজেপির রাজনীতিতে এসেছিলেন। কিন্তু এই যে তাকে রেজিগনেশনটা দিতে হলো, আলটিমেটলি ধাক্কাটা কিন্তু সঙ্ঘ পরিবারের কারেও লাগলো। কেননা এখানে RSS বিজেপি এক করে দেওয়া হয়, বিরোধীরা সেটাই করে, মানুষকে সেইভাবেই পুরো জিনিসটা রিপ্রেজেন্ট করে। ফলে RSS থেকে যারা বিজেপির রাজনীতিতে আসছেন বা যাওয়ার পরও সেই কন্ট্রোলিংটা কিন্তু সঙ্ঘ পরিবারকে আরও বেশি করে করতে হবে। আর সঙ্ঘের অভিভাবকত্ব যত বেশি হবে, সেই গ্রিপটা যত বেশি থাকবে, তত কিন্তু সুষ্ঠু সমাধান এবং জিনিসটাকে স্মুথলি চলার জায়গাটা, সেটা কিন্তু চলতে হবে। আর যারা মনে করছেন ধর্মেন্দ্র প্রধানের রাজনীতি শেষ হয়ে গেল, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। কেননা আপনাদের মাথায় রাখতে হবে, এই ধর্মেন্দ্র প্রধানকে, তিনি কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন, স্নেহভাজন, এবং সেটা এমনি এমনি করেননি। তিনি বিজেপির যে কোর পলিটিক্যাল টিম আছে, যারা কোর স্ট্র্যাটেজি বানায় বিভিন্ন রাজ্য জয়ের জন্য, তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এবার যেহেতু ধর্মেন্দ্র প্রধানের মন্ত্রিত্ব চলে গেল, যেটা হয়তো এই আন্দোলন না হলে যখন মন্ত্রিসভার রিসাফেল হতো তখনই সেই জায়গাটাকে ভাবনা চিন্তা করা হচ্ছিল, তাকে কিন্তু অর্গানাইজেশনে নিয়ে আসার চিন্তাভাবনা করা হচ্ছিল। এবং এখন যেহেতু সেটা অফিসিয়ালি রেজিগনেশন হয়েই গেল, এবার কিন্তু ধর্মেন্দ্র প্রধান চলে যাবেন পুরোপুরি উত্তরপ্রদেশকে কনসেন্ট্রেট করতে। এবং ধর্মেন্দ্র প্রধান যেখানে কনসেন্ট্রেট করেন, যেখানে স্ট্র্যাটেজি মেকিং করেন, সেই জায়গায় মারাত্মক ফলটা কিন্তু হয়। এবং আরেকটা উদাহরণ আপনাদের দিলে ব্যাপারটা আপনাদের আরেকটু হৃদয়ঙ্গম হবে, সেটা হচ্ছে খোদ অমিত শাহজিকে যখন গুজরাট দাঙ্গার সঙ্গে জড়িয়ে দিয়ে তাকে গুজরাটে ঢোকা ব্যান করে দেওয়া হয়েছিল, তখন এই অমিত শাহজি গিয়ে পড়েছিলেন উত্তরপ্রদেশে, যে উত্তরপ্রদেশে তখনও সেইভাবে বিজেপির গ্রিপ তৈরি হয়নি, সংগঠন তৈরি হয়নি, এবং তিনি কিন্তু চুপচাপ বসে থেকে সেখানে এমনভাবেই সংগঠনটা তৈরি করেছিলেন যে 2014 নির্বাচনে 80টার মধ্যে 72টা আসনই কিন্তু বিজেপির দিকে চলে এসেছিল। নট এ ম্যাটার অফ জোক। সুতরাং যারা এই ধরনের অর্গানাইজেশন ক্যাপাবিলিটি রাখেন, তাদেরকে
আলটিমেটলি হাত থেকে কাজ কেড়ে নিয়ে শুধুমাত্র একটা কাজে যদি কনসেন্ট্রেশন করার জায়গায় নিয়ে চলে যাওয়া হয়, তার পজিটিভ রেজাল্টটা, পজিটিভ ইম্প্যাক্টটা কিন্তু বিজেপির জন্যই আসে। সেই জায়গাটাই কিন্তু হতে চলেছে। এবার এই প্রসঙ্গে একটু কলকাতা প্রসঙ্গে ফেরত আসি, কেননা কলকাতার পার্টটাও খুব গুরুত্বপূর্ণ। ওই যে বলেছি না, বা আমার টাইটেল দেখেছেন না, যে খুব ভুল জায়গাতে এরা পাটা দিয়েছে, খুব ভুল গর্তে এরা পাটা রেখেছে। দেখুন, এখানে গতকাল আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ককরোচ জনতা পার্টি তারা একটা মিছিল ডেকেছিল, পুলিশের পারমিশন চেয়েছিল, পুলিশের পারমিশন তারা পায়নি, এবং সেই জন্য সেই মিছিলটাকে তারা কল অফ করে, তারা সেটাকে বন্ধ করে দেয়। কিন্তু এই অবস্থাতেই বামেরা ময়দানে নামে, এবং বামেরা ময়দানে নেমে তারা চেয়েছিল যে একটা লাশের রাজনীতি তারা করবে। পুলিশ গুলি চালাক, পুলিশ জলকামান চালাক, সকল ছাত্র আন্দোলনের নাম করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতার বুকে তৈরি হোক, প্রথম থেকে তারা প্রভোকেট করার চেষ্টা করছিল। কিন্তু অনেক চেষ্টা করেও তারা শেষ পর্যন্ত সফল হয়নি, এবং তখন একজন মিডিয়া মালিক সে নাকি চিহ্নিত করে দেয় বাকি সাংবাদিকদের, এরা সবাই গদি মিডিয়া, এবং দুষ্কৃতীদের হামলার মুখে তাদেরকে ফেলে দেওয়া হয়। আর এই জায়গা থেকেই এবার খেলাটা ধরে নিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন অবধি 7খানা এফআইআর হয়েছে, বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এবং 70 জন আইডেন্টিফাইড হয়েছেন। আর পশ্চিমবঙ্গে যে গুন্ডা দমন বিলটা হয়েছে, সেই গুন্ডা দমন বিলটা এবার এদের উপর ইমপ্লিমেন্ট হবে। কত ধানে কত চাল, এই ছাত্র আন্দোলনকে সামনে রেখে মাতব্বরি করা, রাজ্যটাকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করা, রাজ্যে যে শিল্পের পরিবেশ তৈরি হচ্ছে, রাজ্যে যে চাকরির সম্ভাবনা তৈরি হচ্ছে, রাজ্যে যে উন্নয়নের জায়গাটা আসছে, সেটাকে ক্ষতিগ্রস্ত করা এবার কিন্তু কড়াই গন্ডায় তার হিসেব হতে চলেছে। এত সহজে ছাড় দেওয়া হবে না। কিন্তু এখানে একটা কথা বিজেপিকেও মাথায় রাখতে হবে, ওই গান্ধীগিরি করলে কিন্তু আর হবে না। সব জায়গায় সৌজন্যের রাজনীতি চলে না, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এবং তার সবথেকে বড় প্রমাণ বারুইপুর। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তৃণমূল আমলে এই বারুইপুরে সিপিএমের পার্টি অফিস বন্ধ হয়ে গিয়েছিল, এবং বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম যে কাজগুলো করেছিল তার মধ্যে অন্যতম ছিল বারুইপুরের পার্টি অফিসটাকে খুলে দেওয়া। তাতে আলটিমেটলি কি লাভ হয়েছে আমরা দেখলাম। বারুইপুরে ওই ছোট্ট ফুটফুটে মেয়েটিকে নিদারুণ অত্যাচার সহ্য করে চলে যেতে হলো। কিন্তু সেটার থেকেও বড় কথা, বাম নেতা লায়েক আলী এই ঘটনার সঙ্গে বিজেপি আরএসএসকে জুড়ে দিয়ে মানুষকে এমনভাবে খেপিয়ে তুললেন যে সেখানে দাঙ্গা লাগার পরিস্থিতি হয়ে গেল, অকালে আর একটা প্রাণকে ঝরে যেতে হলো। এবার সেই জায়গাতে এই গান্ধীগিরির ফসলই কিন্তু সেই জায়গাটা হচ্ছে। সুতরাং সবার জন্য গান্ধীগিরিটা নয়, সবার জন্য সৌজন্যের রাজনীতি নয়, শুভেন্দু অধিকারীর লাইনেই কিন্তু বিজেপিকে এবার চলতে হবে। টিট ফর ট্যাট। তুমি তোমার মতো রাজনীতি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি রাজ্যের উন্নয়নে বাধা দেবে না, তুমি ধ্বংসাত্মক রাজনীতি করবে না, তুমি গঠনমূলক রাজনীতি করো। আর যদি ধ্বংসাত্মক রাজনীতি করতে যাও, তাহলে আইন অনুযায়ী যা ব্যবস্থা করার সেটাই তোমাকে করা হবে। এই জায়গাটাকে এস্টাবলিশ করে দিতে হবে, এবং আমার মনে হয় বিজেপিও সেই জায়গাটা বুঝছে। আর সেটা বুঝছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছটফটানিও কি বাড়ছে। আজকে আবার দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক রাজনীতির চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সিজেপিকে পেয়ে, নতুন ঢাল পেয়ে নতুন করে উজ্জীবিত হয়ে গেছে, তাছাড়া কোনো উপায়ও নেই। দল তো ভেঙে চুরে শেষ হয়ে গেছে, ভাইপো পিছনে পুলিশ, সিআইডি, ইডি, সিবিআই সবাই লেগে গেছে। ভাইপো শুধু এখন হাইকোর্টের চক্কর কাটছে, এবং ওই রক্ষাকবচ উঠে গেলে ভাইপো যে কোনো দিন জেলে যাবে এটা নিশ্চিত হয়ে গেছে। ফলে মমতা ব্যানার্জিকে এখন একটা নতুন করে আন্দোলন তৈরি করতে হবে, এবং সেই জন্য আজকে পদ্মপুকুরে সো কল্ড এদের আন্দোলন ছিল, কিন্তু সেখানে পুলিশের পারমিশন পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যে হাইকোর্টে ছুটে গেলেই সেখান থেকে পারমিশন এসে যাবে, হাইকোর্টে গিয়েও থাপ্পড় জুটেছে, কোনো পারমিশন মেলেনি, এবং তারপরও এরা সীমাহীন বাঁদরামি করার চেষ্টা করেছে। আন্দোলনের নামে আইন পরিস্থিতি যা রয়েছে সেটাকে ডিটোরিয়েট করার চেষ্টা করেছে। আর সেই জন্য কুণাল ঘোষ থেকে বৈশানর চট্টোপাধ্যায়, যে বৈশানর চট্টোপাধ্যায় কিছুদিন আগে অসভ্যের মতো মাননীয় বিচারককে বলে দিয়েছিলেন উল্টোপাল্টা কথা, এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। আর তারপর মমতা ব্যানার্জি এসেছেন, এসে সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করছেন, এবং তারপর আইন ভাঙছেন। তিনি নাকি একটা স্কুটি করে তারপর লালবাজারের দিকে যাচ্ছেন, কিন্তু সেখানে দেখা যায় যে তার মাথায় কোনো হেলমেট নেই। আইন ভাঙার অধিকার মমতা ব্যানার্জিকে কে দিয়েছে? কেন এটার জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো রকম মামলা হবে না? কিন্তু পরিস্থিতি তার থেকেও সাংঘাতিক। এই আন্দোলন মিটে গেছে, সিজেপি যারা দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলন করছিল তার আন্দোলন ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। এখন এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছু করার নেই, কিন্তু তা সত্ত্বেও সোমবার দিল্লিতে যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা বাংলাদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, যান আপনি দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ুন, 17 কোটি বাংলাদেশি মুসলিম আপনার সঙ্গে আছে।
ফলে ওপার থেকে ইন্ডিকেশন এসে গেছে মমতা ব্যানার্জির আর তো এখানে বসে থাকা যাবে না। আর এই জায়গাটাই হচ্ছে সবথেকে বড় মুশকিলের। এখনও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ইনস্ট্রাকশনে তার রাজনীতিটাকে পরিচালনা করেন বা এমন কথাবার্তা বলেন যেখানে বাংলাদেশের হাত শক্ত হয়, ভারতের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা তো ভাবনার বিষয়। এবং শুভেন্দু অধিকারীকে এটাও মাথায় রাখতে হবে যে তিনি ফেন্সিংটা করে দিয়েছেন, ফলে নতুন করে অনুপ্রবেশ হওয়া এখন শক্ত আছে। কিন্তু যারা ইতিমধ্যেই দেশের মধ্যে ঢুকে গেছেন, যাদেরকে মমতা ব্যানার্জি স্লিপার সেল বানিয়ে রেখে দিয়েছেন, যারা সিএএ হোক বা ওয়াকফ হোক, যে কোনো রকম পরিস্থিতিতে ধ্বংসাত্মক মারাত্মক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করতে পারে, যাদের হাতে হরগোবিন্দ দাস চন্দন দাসদের হত্যা হতে হয়, তাহলে সেইগুলোর বাছাই ঝাড়াই কী অবস্থা আছে। এবং তারা যে এখনও সিস্টেমের মধ্যে জাঁকিয়ে বসে আছে সেটা তো এই আন্দোলনগুলো থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এত ধ্বংসাত্মক এত মারমুখী আন্দোলন করার সাহস হয় কি করে? সুতরাং বাংলার সামনে এবার শুভেন্দু অধিকারীর প্রমাণ করার সময় এসেছে যে গুন্ডা দমন বিল নিয়ে এসেছেন সেটা কাগজে কলমের বিল নাকি সত্যি সেটা খাতায় কলমে ইমপ্লিমেন্ট হওয়ার বিল। এবং এই জায়গাটায় যদি শুভেন্দু অধিকারী বাজিমাতটা করতে পারেন, এই যে তাণ্ডবলীলা চলছে এটাকে তিনি যদি যে কথা আজকে বিধানসভায় বলেছেন সেই অনুযায়ী এটাকে হ্যান্ডেল করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গে এবার কিন্তু অখণ্ড শান্তি আসবে। এবং যারা ভাবছে বাঁদরামি করে টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য হয়ে পশ্চিমবঙ্গকে আবারও সেই মমতা জামানার মতো জ্বালাবেন, তাদের কপালে দুঃখ নাচবে। ইন্ডিকেশন যা দিয়েছেন মুখ্যমন্ত্রী তাতে আশা জাগছে, কিন্তু আমরা তো ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই, তাই যতক্ষণ না গর্জাচ্ছে ততক্ষণ এটা বর্ষেছে কিনা আমরা বিশ্বাস করতে পারছি না। কিন্তু যা হলো ভালোর জন্য হলো, এবং এখান থেকে শুধু ভালো হওয়াই সম্ভব আছে, সেই ছবিটা আজকে গোটা দেশের সামনে কিন্তু স্পষ্ট হয়ে গেল। কি বলবেন সামগ্রিক পরিস্থিতি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।